যেগুলো নিয়ে কথা বলবো আমরা কথা বলবো খালেদা জিয়ার প্যারোলের মুক্তির বিষয়টি, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে আমরা সংযুক্ত করে নেব। তবে প্রথমেই আমরা কথা বলতে চাই সবশেষ যেই সংবাদটি আমরা দেখছিলাম, সাবেক নৌ পরিবহন মন্ত্রী এবং শ্রমিক নেতা শাহজাহান খানের বক্তব্য। তিনি বলছেন, আমরা যে সম্প্রতি আদালতের আদেশ দেখলাম, বাস চাপায় পাহাড়ন রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ, 5 লাখ টাকা দিয়েছে, বাকি 45 লাখ টাকা 30 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে দেবার কথা। নাজমুল্লাহ সাহেব, আপনার মন্তব্য জানতে চাই। তিনি প্রশ্ন রাখছেন আদালতের এই রায়ের বিষয়ে যে আইনের সর্বোচ্চ জরিমানা 5 লক্ষ টাকা, সেখানে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ। জনাব শাহজাহান খান তো যখন মন্ত্রী ছিলেন তখনও যতটা না তিনি মন্ত্রী, তার চেয়ে অনেক বেশি পরিবহন শ্রমিক নেতা হিসেবে কাজ করেছেন, কথা বলেছেন, তাদেরকে রক্ষা করেছেন, এবং তাদের যত রকমের অপরাধ সেগুলো ঢাকা এবং পরিবহন খাতের মালিক, চালক, শ্রমিক, তাদের বিরুদ্ধে যত অভিযোগ গোটা দেশবাসী এবং তাদের যত অপরাধ সেগুলোর পক্ষ নিয়ে তিনি কথা বলেছেন। এখন তো অনেক বেশি বলবেন, এখন তো তিনি মন্ত্রী না, ফলে তিনি এই যে শ্রমিক নেতা হিসেবে ওনার যে ভূমিকা সেই জায়গা থেকে কথা বলেছেন, এটাতে অবাক হওয়ার কিছু নাই, উনি তাই করবেন। তবে তিনি মন্ত্রী ছিলেন, এখন সংসদ সদস্য আছেন, তিনি কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে যে কমিটি গঠিত হয়েছে সেটা তো আরেক হাস্যকর ব্যাপার। আমি বলছি যে তিনি যে প্রশ্ন তুলেছেন সেটি কিন্তু সর্বোচ্চ আদালতের রায়কে প্রশ্ন করা। তিনি বলেছেন যে পরিবহন সংক্রান্ত আইনে 5 লাখ আছে, কি করে 50 লাখ দিল। এখন সেই ব্যাখ্যা তো সর্বোচ্চ আদালত দেবে, সেটা যদি তার কাছে গ্রহণযোগ্য না হয়। সেটিও কি এরকম যে 5 লক্ষ টাকা জরিমানার বিষয়টিও, মানে পরিবহন সড়ক আইন, যে সড়ক আইন যেটি, সেটিও তো বাস্তবায়নের বিষয়, সেটিও তো কোনো বাস্তবায়ন নাই না। সেটি তো ধরেনি যে পরিবহন শ্রমিক আইনে কোনো একটি মামলা করলে পরে সেটি বিচারিক আদালত হয়ে উচ্চ আদালতে গেলে সেটার একটা ব্যাপার, এটা তো সরাসরি উচ্চ আদালতের নির্দেশে জিনিসটা হয়েছে। সো উচ্চ আদালত কোন বিবেচনায় কেন এই শাস্তির বিধান করেছেন সেটাকে যদি প্রশ্ন করতে হয় তাহলে আদালতে গিয়ে করতে হবে, পাল্টা রিট করতে হবে, এবং ওই ব্যাপারে আদালত নিষ্পত্তি করবে। যে আইনের কথা যেটি তিনি বলছেন, যেটি যদিও বাস্তবিক প্রয়োগ নাই, কিন্তু আইনে 5 লক্ষ টাকা জরিমানার কথা বলেছেন, আর আদালত বলছেন ক্ষতিপূরণ। সেটাই আমার জরিমানার ক্ষতিপূরণ নিশ্চয়ই এক না, বা ওই আইনে মামলা করলে পরে সর্বোচ্চ শাস্তি কি হতো সেটা দেখা হতো। এটা সর্বোচ্চ আদালত তার বিবেচনায় এই ঘটনার প্রেক্ষিতে ক্ষতিপূরণ দিতে বলেছে। এখন এই 50 লক্ষ টাকা জরিমানা দেওয়ার ব্যাপারে যেমন করে ওই পরিবহন মালিক পক্ষ কথা বলেছেন, তিনি ঠিক একইভাবে কথা বলছেন। তার মানে পরিবহন খাতের যত অপরাধ, নৈরাজ্য, যা কিছু নিরাপত্তাহীনতা, এই সব কিছু টিকে থাকার পক্ষে তিনি কথা বলছেন, কাজ করছেন। আর যেটা আপনি বলছিলেন যে হাস্যকর ব্যাপার হচ্ছে যে তার কারণে এই খাতের অনেক সমস্যা দূর হয়নি, তার কারণে এই খাতের লোকজন মানুষকে জিম্মি করে বছরের পর বছর কষ্ট দিচ্ছে এবং অনেক অপরাধ করে তারা পার পেয়ে যাচ্ছে। তাদের পক্ষ নিয়ে যিনি কাজ করেন, কথা বলেন, মন্ত্রী থাকা অবস্থায়, এমপি থাকা অবস্থায়, এবং এখনো তাকে একটি কমিটির প্রধান করা হয়েছে, তিনি এই সমস্যার সমাধান করবেন। অনেকে বলছে শিয়ালের কাছে মুরগি বাগে দিলে যেমন মুরগিটা রক্ষা হবে, খাবে না, এই টাইপের কিছু একটা, বা আপনি যদি চোরকে পাহারায় বসান তাহলে সে চুরি করবে না। এগুলো হাস্যকর কথা, কোনো সমাধান এখানে আসবে না। আর উনি যদি সত্যি কোনো সুপারিশ করে থাকেন সেটি নিশ্চয়ই তার অবস্থান এবং পরিবহন মালিক শ্রমিকদের স্বার্থের জায়গা থেকে তিনি হয়তো করবেন। কমিটি অন্য সদস্যরা কতটুকু সুযোগ পাবেন এ ব্যাপারে পরামর্শ দেওয়ার আমি জানি না, কিন্তু আশঙ্কাটা হচ্ছে যেই পরামর্শ দিন না কেন শেষ বিচারে এটার বাস্তবায়ন হবে কিনা, কারণ এই সেক্টরের লোকজন খুব ক্ষমতাশালী, সেটা শাহজাহান খানের দেখলে বোঝা যায়। সুপারিশ আমরা দেখেছি, তার কোনো কিছুই হচ্ছে না। আইন থাকা সত্ত্বেও সুপারিশের প্রয়োজন কি সেটা নিয়েও কথা হয়েছে। মোস্তফা ফিরোজ, আজকের বক্তব্যের প্রেক্ষিতে আপনার মন্তব্য। না, আমি শাহজাহান খানকে ধন্যবাদ জানাই। উনি ওনার অবস্থানে আগেও যেমন ছিলেন এখনও কিন্তু অবস্থানে আছেন, কিন্তু আমি বুঝলাম না তাকে নিয়ে 14 দল, তার পাশে আবার দেখলাম ব্যারিস্টার নাজমুল হুদা, মানে কি চান, মানে 14 দল কি শাহজাহান খানের উপর আস্থা রেখে একটা সড়কের যেই অবস্থাটা ছিল, কারণ উনি কিন্তু পরিবর্তন হয় যে বিষয় হোক না কেন, সড়কে শৃঙ্খলা এবং মাদক মুক্তি এরকম একটি বিষয় ছিল আর কি, গোল টেবিল বৈঠক। জি, একদমই তাই, নিরাপদ সড়ক ও মাদক মুক্ত সমাজ। এখন এই যে 14 দল কি ওনার সাথে কি কোনো দর কষাকষি করতে গেল কিনা কোন একটা বিষয়ে, যে যাতে তাদেরকেও গুরুত্ব দেওয়া হয়। মানে এখানে তো উনি তো 14 দল তো বসলেন সড়ক পরিবহন মালিক শ্রমিকদের নেতা শাহজাহান খানের সঙ্গে। তো শাহজাহান খানকে সামনে রেখে কি করবেন, কি করতে চান? বিষয়টা হলো যে পুরো এই সেক্টরের বিরুদ্ধে মানুষের একটা অসন্তোষ, এবং তারা চান যে সড়কে একটা শৃঙ্খলা ফিরে আসুক, সড়কে যে নির্বিচারে হত্যাকাণ্ডগুলো হচ্ছে তার একটা বিচার হোক। সেখানে এই সেক্টরের সবচেয়ে বড় যাদেরকে দায়ী করা হচ্ছে তাকে নিয়ে 14 দল বসলেন। 14 দল কি, মানে এটা কি সরকারি দল নাকি সরকারি বেসরকারি বিরোধী দল সব মিলে? কারণ এখন তো এখানে তো বোঝাও যাচ্ছে না যে 14 দলে যে কারা বিরোধী কারা সরকারি,
এরকম একটা গোলমেলে বিষয়। তো ব্যারিস্টার বিষয়টা নাজমুল হুদা তো 14 দলের মধ্যে নাই। জি ব্যারিস্টার নাজমুল না, হুদা 14 দল যখন বলছেন, ব্যারিস্টার নাজমুল তো 14 দলেরও বাইরে, হ্যাঁ কিন্তু 14 দলেরও তো কিছু কিছু আছে যে এটি কেউ একদমই একটা মানে একটা শিরোনাম আছে, এটি নিরাপদ সড়ক ও মাদক মুক্ত সমাজ গঠন, এটা একটা গোল টেবিল বৈঠক হয়েছে। সেই জায়গায় ফোকাস পয়েন্টটা কি দেখেন, আপনারাও দেখেন নিরাপদ সড়ক, আপনারা এই রিপোর্টিং এর ফোকাসটা কিন্তু পেয়ে গেল কিন্তু শাহজাহান খান। তো স্বাভাবিকভাবে যখন যেখানে শাহজাহান খান থাকবেন এরকম একটা সেক্টরে ফোকাসটা থাকবে, ফলে 14 দলের সম্মিলিতভাবে যে আকাঙ্ক্ষায় থাক না কেন সেই আকাঙ্ক্ষাটা যদি বাস্তবায়নের বা তাদের দাবির পক্ষে যদি একটা অবস্থানের ক্ষেত্রে যদি শাহজাহান খান যুক্ত থাকে, তাহলে তো সেটার কি অবস্থাটা হবে। বরং শাহজাহান খান কিন্তু এরকম একটা ফোরাম পেয়ে কিন্তু তার যে আগের যে অবস্থানটা সেই অবস্থানটাকে আরো মজবুত করে বরং উচ্চ আদালতকে কিন্তু এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে ফেললেন। উনি উচ্চ আদালতের এই যে সিদ্ধান্ত নিয়ে যে প্রশ্নটা করলেন, এর উত্তর কে দেবে? উচ্চ আদালতের মানে 50 লক্ষ কেন, উনি উচ্চ আদালত যদি মনে করে সেখানে 50 কোটি টাকাও বলতে পারে, কিন্তু সেটাকে শাহজাহান খান একটু টেকনিক্যালি একটা মানে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তার তো এখতিয়ার হলো 5 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা কেন। তার মানেটা কি, উনি কিন্তু আরো এই যে 14 দল বা এরকম ব্যারিস্টার নাজমুল হুদার ওনাদের পাশে রেখে কিন্তু আরো শক্তিটা সঞ্চয় করলেন। এইগুলি আমি বলছি যে এইগুলি যখন কি টেলিভিশনে আমরা যখন দেখি, সাধারণ মানুষ যখন দেখে তখন কিন্তু তারা আরো শঙ্কিত হয়ে যায়। তাহলে কি মনে করে যে ও তাহলে তো শাহজাহান খানকে ঘিরে বোধহয় 14 দল টল মিলে মানে আরো যেই অবস্থাটা আছে সেটার পক্ষে একটা জাস্টিফিকেশন একটা খুঁজে পাওয়ার চেষ্টা করে। আমি বলি পারসেপশনটা কি, আমিও তো নিজেও শঙ্কিত হয়ে গেলাম। আপনি যে সবাই এই শঙ্কা নিয়ে সংসদেও প্রশ্ন উঠেছিল, তখন ওবায়দুল কাদের বলেছিলেন যে দেখা যাক, যেটা আমরা ভাবছি তার চেয়ে ভালো কাজ হয়তো শাহজাহান খান করতে পারে। এখন তো উনি তার মানেটা কি, তার মানে বোঝা যাচ্ছে যে এটা পরিকল্পিত। তারা মানে যেই পরিবহন, সেই পরিবহনের 50 লাখ টাকা দেওয়ার কিন্তু ক্ষমতা আছে এদের, হলো একদিনের হয়তো ইনকামও না, তার চেয়ে অনেক বেশি। তারা কিন্তু খুব টেকনিক্যালি খুব পরিকল্পিতভাবে তারা 5 লক্ষ টাকা দিচ্ছেন। অর্থাৎ তার মানে কি, তারা চান না যে এইটা একটা এক্সাম্পল হোক, এই এক্সাম্পলটা যাতে দুর্ঘটনা ঘটলেই যাতে বাস মালিকদের উপরে না চাপানো হয়। অর্থাৎ মানে এই ধরনের আদালত কেন করলো, আদালত করলো যাতে এই ধরনের জরিমানার ভয়ে যাতে বাস এই যারা চালক এরা সতর্ক থাকে। কিন্তু তারা কিন্তু বিষয়টা যে সতর্ক থাকতে চাচ্ছেন না, তারা এটাকেই একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে রাখতে চান, এবং যাতে এই ধরনের চাপ তাদের উপর তৈরি না হয় সে কারণে তারা কিন্তু এখন আদালতকে চ্যালেঞ্জ করছে। আমি মনে করি যে এটা আমাদের আইনের শাসনের জন্য এবং এতজনের মানুষের রক্ত এবং এতজনের মানুষের আবেগ আন্দোলন, এটাকে একটা বিন্ধনগুলি দেখানোর মতন। এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু সড়ক পরিবহন খাতে যে শৃঙ্খলাটা আমরা সবসময় চাই উচ্চারিত হয়ে আপনাদের মিডিয়াতে এসে, সেটা কিন্তু বাস্তবায়িত হবে না। আমরা আর একটা প্রসঙ্গ একটু যেতে চাই, সেটি হচ্ছে বেগম জিয়ার প্যারোলে মুক্ত হতে চান না তিনি, এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই আমরা অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বিএনপি চেয়ারপারসনের আইনজীবী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, তাকেও সংযুক্ত করে নিতে চাই। তবে আপনাদের কাছ থেকে একটু আগে জানতে চাই যে তিনি প্যারোলে মুক্ত হতে চান না। আসলে প্যারোলে মুক্তির বিষয়টা তো চিকিৎসার জন্যই, তার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্যই প্যারোলের বিষয়টি আলোচনায় আসছে। তিনি প্যারোলে মুক্ত হতে চান না, তার মানে কি চিকিৎসা নিয়ে তার আপত্তি নেই, চলছে, ভালো চলছে, এরকমটি আমি বলবো? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে প্যারোলের বিষয়টা যেটা হয় যে প্যারোলের কিন্তু প্রচলিত মানে আইনের ধারায় নাই। এটা হলো একটা সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত বা রাজনৈতিক সিদ্ধান্ত হয় যে নিকটাত্মীয় বা কাছের কেউ মারা গেলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য মুক্তি দেওয়া হয়। আমরা ওই আবার এইটারও একটা অপব্যবহার তারেক রহমানের ক্ষেত্রে করা হয়েছিল যে তাকে প্যারোলে কিছু শর্ত দিয়ে কিন্তু একেবারেই দেশের বাইরে পাঠানো হয়েছিল। তো সম্ভবত বেগম খালেদা জিয়া যেহেতু মানে এটার অপব্যবহার কি মানে তৎকালীন সরকার করেছিল নাকি তারেক রহমান করেছিল? না, তৎকালীন সরকারই করেছিল। যে ওটা তো মানে মুক্তি এর মতন বিষয় না, সেখানে তো তাকে চিকিৎসা দিয়ে আইনের আওতায় আনার কথা। প্যারোল দিয়ে এক ধরনের, এটা তো এক ধরনের কি বলে রাজনৈতিক সমঝোতা যখন হয় তখন, তো সম্ভবত ওইটার দৃষ্টান্ত ধারা রাখতে চান না যে প্যারোলটা মানেই হচ্ছে এক ধরনের সমঝোতা হবে, এক ধরনের মানে কি বলে শর্ত হবে। যেহেতু বেগম খালেদা জিয়া নিজেই বলছেন যে এই পুরো আইন মানে তার মামলাটা এবং তার যে বিচারটা পুরোটাই হচ্ছে রাজনৈতিক, সুতরাং এইটার উনি মনে করেন না যে সঠিক বিচার হয়েছে। সুতরাং যেখানে সঠিক বিচার হয়নি সেখানে রাজনৈতিক শর্ত দিয়ে আপোষ করে সমঝোতা করে প্যারোলে কেন তিনি বাইরে যাবেন, সম্ভবত এই একটা বড় প্রশ্ন। জনাব নাজবুল আশরাফ, আপনার কাছে যাবার আগে আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিন কাছে সংযুক্ত হয়ে গেছে, আমি তাকে নিয়ে যুক্ত করে আপনার কাছ থেকে মন্তব্য নিশ্চয়ই চাইবো। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্বাগত আপনাকে আজকে সংবাদ সম্প্রসারণে। আসলে প্যারোল মানে কি, যেটি জনাব মোস্তফা ফিরোজ বলছিলেন যে কোনো শর্ত, কোনো সমঝোতা কেন করবেন বেগম জিয়া? প্যারোল মানে কি সেখানে শর্ত সমঝোতা থাকতে হবে? দেখুন, প্যারোল বিষয়টা হচ্ছে একটা সাময়িক বিষয়। আমরা নর্মালি জানি প্যারোলটা ওই সমস্ত ক্ষেত্রেই হয় যখন কারো আত্মীয় স্বজন মারা যায়, তারপরে ভাই মারা যায়, বা কোনো একটা ইমার্জেন্সি কোনো বিষয় দাঁড়িয়ে যায়, এখন আর কোনো পথ নাই, তার আদালতও খোলা নাই, আদালতও বন্ধ, আদালতের মাধ্যমেও তাকে বেল করা কোনো অবস্থাতে সম্ভব নয়, তখন এই সমস্ত ক্ষেত্রে প্যারোল হয়ে থাকে। তাহলে তারেক রহমানকে কিভাবে প্যারোল দেওয়া হয়েছিল? তারেক রহমান তখনও কিছু ছিল না, তখন ১/১১ সরকার, তার বিরুদ্ধে ইনফ্যাক্ট এমন কোনো কিছু না থাকার কারণ তখন তারেক রহমান এতই অসুস্থ হয়ে পড়েছিলেন যে সেইটা তাকে চিকিৎসার জন্য তখন লন্ডনে পাঠানো ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। হ্যাঁ, তখন তো আদালত খোলা ছিল, তখন তো মানে আপনি আদালত যে খোলা ছিল, জি জি কিন্তু আপনি বলছিলেন, হ্যাঁ, সরকারের সামনে আর কোনো পথ ছিল না যে ইমিডিয়েটলি তারেক রহমানকে পাঠানোর মানে জন্য। তাহলে তো আদালতের মাধ্যমেও তাকে সেটি করা যেত। আপনি বলছিলেন যদি আদালত খোলা না থাকে তবে সেটা তো সরকারের বিষয়, সরকার সেখানে সেই দিকে যাননি। সরকার মনে করেছেন যে তারেক রহমানকে এখনই চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। তার মানে এটি যে সরকার যদি মনে করেন, করে। তার মানে কি এই যে সরকার যদি মনে করেন তাহলেই তাকে প্যারোলে পাঠাতে পারেন? হ্যাঁ, যে কোনো সরকার গ্রাউন্ডে ইচ্ছা করলে প্যারোলে দিতে পারেন, আর যদি যিনি যাবেন তিনি যদি যেতে না চান সেটাও তার এখতিয়ার রয়েছে। জি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বেগম জিয়া খুব গুরুতর অসুস্থ, অত্যন্ত অসুস্থ বলে বিএনপির পক্ষ থেকে তারা সাক্ষাৎ করে আসছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছেন, সবসময় বলছেন যে তিনি অত্যন্ত অসুস্থ, কিন্তু তিনি এত অসুস্থ হবার পরেও প্যারোলে মুক্তি নিতে চাইছেন না কেন? প্যারোলে দিতে চায় কে, আমাকে সেটা বলেন। না, তাকে তো আগে চাইতে হবে নাকি? আগে তো আবেদন করতে হবে, তারপর না দেওয়ার প্রশ্ন। তো সেই তো আপনার কে আবেদন কি কারণে করবে? এই যে অসুস্থ বেগম 3 জিয়া দিনের অসুস্থ, মধ্যে কি চিকিৎসা হয়ে যাবে? আর সেখানে অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে। আপনার যেখানে আমরা বেল পাই, নর্মাল বেল পাই, সেখানেই যখন বেরোতে পারে না, তো সেখানে প্যারোলের বিষয়টি তো সরকার নিজেরা আনছেন। এটা বেগম খালেদা জিয়া আনছেন বলে তো আমার জানা নাই, তার পরিবারও আনছেন বলে আমার। হ্যাঁ, কিন্তু বিএনপির দলের মধ্যেও এটি বহুল আলোচিত। সম্প্রতি আমরা মিডিয়াতেও দেখেছি যে প্যারোল নিয়ে বিএনপির বিভিন্ন রকম মতামত আছে, মানে আলোচনায় আসছে বলেই নিশ্চয়ই প্রশ্ন করছি। এইটি একটি বড় দল, এই দলের বিভিন্ন মানুষের, বিভিন্ন নেতার বিভিন্ন মতামত থাকতেই পারে। বিষয়টি হচ্ছে একদিকে আইনের সাথে সম্পৃক্ত, আরেকটি রাজনীতির সাথে সম্পৃক্ত, আরেকটি বেগম খালেদা জিয়ার অসুস্থতার সাথে সম্পৃক্ত। সেই ক্ষেত্রে সব বিচার বিশ্লেষণ করে তারপরে এই বিষয় এগোতে হয়। সেই জন্য একজনে আলোচনা করলেই সেটা হয়ে যায় না। আচ্ছা, আমি আসলে যেটা নিয়ে শুরু হয়েছিল সেটাতে আরেকবার একটু প্রশ্ন করি যে বেগম জিয়া প্যারোলে মুক্ত হতে চাইছেন না কেন, সেটি নিয়ে আমরা প্রশ্ন করছিলাম। সেটি নিয়ে জানতে চাই যে আসলে প্যারোলে মুক্তি হলে তাকে সমঝোতা করতে হবে। আপনি বলছিলেন সাধারণত এটা, কিন্তু আসলে প্যারোলে মুক্তি চাইলেই সমঝোতা করতে হবে কি বেগম জিয়াকে, এমন কি বিষয়টা? এটা পর সরকার হয়তো প্রস্তাব দিতে পারে, কিন্তু সেই বিষয়ে বিএনপি এখনো ভাবে না বা চিন্তা করে না। আপনাদের প্রশ্ন আছে জয়নুল আবেদিনকে? আর একটা বিষয় যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে তারেক রহমানের বিষয়টিও যেটি আসছিল যে তারেক রহমান প্যারোলে মুক্তি নিয়ে গেছেন, তিনি কি সেদিন রুহুল কবির রিজভী বলছিলেন যে তিনি সুস্থ নন এখনো, কিন্তু তিনি তো আমরা দেখছি রাজনৈতিক কর্মসূচিও পালন করছেন বা বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন, সভা করছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, কিন্তু তিনি সুস্থ নন, দেশে ফিরতে পারছেন না। এটি কি এক রকমের প্যারোলের অপব্যবহার হচ্ছে? না, প্যারোলে সেখানে বেঁধে দেয়নি। তারেক রহমানের প্যারোলের বিষয়টি আর নর্মাল যে প্যারোল হয়ে থাকে সেই প্যারোলের বিষয় কিন্তু এক নয়। রুহুল কবির রিজভী যে কারণে বলেছে, আমরা সকলেই জানি তারেক রহমানের উপরে যে অত্যাচারটা করা হয়েছে, অত্যাচারের মাত্রাটা এতই ব্যাপক ছিল যে তার মেরুদণ্ডের হাড় এখনো ভালো হয়নি পুরাপুরি। মেরুদণ্ড হাড়ের সাথে তো মুখের কথার কোনো সম্পর্ক নাই। সেক্ষেত্রে মুখ দিয়ে কথা বলে তিনি বক্তব্য রাখতেই পারেন, দল চালাতে পারেন, কিন্তু তিনি সঠিকভাবে আগে যেভাবে নর্মাল লাইফে হাঁটতে পারতেন সেটা পারেন কিনা সেটা হলো বড় কথা।
জি, মানে সেটি না পারা পর্যন্ত তিনি দেশে ফিরবেন না, এটি এরকমটি বিএনপি মনে করে। এখন সেইটা তো নির্ভর করে তিনি কতটা সুস্থ বা কতটা তার অবস্থা উন্নতি হয় সবকিছুর উপর। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। নাজমুল আশরাফ, আপনার কাছ থেকে ওই বিষয়টি নিয়ে জানতে না, চাই। বিষয়টা হলো কি যে প্যারোল নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আইনজীবী হিসেবে উনি বলছিলেন। বিষয়টা হলো কি যে অতীতে আমরা দেখেছি, হ্যাঁ, কারো স্বজন মারা গেলে প্যারোলে মুক্তি দেওয়া হয়। খালেদা জিয়াও কিন্তু একাগ্র সরকারের সময় তার মা মারা যাওয়ার সময় প্যারোলে মুক্তি পেয়েছিলেন, সেটা সাময়িক, জাস্ট আসবেন, দেখবেন, চলে যাবেন, এরকম অল্প সময়। কিন্তু তারেক রহমানের যে প্যারোলের বিষয়টা, এটা আসলে আনপ্রেসিডেন্টেড, বিকজ ওই সময় সমঝোতা, যেটা জনাব তিনি বলছিলেন যে সরকার পাঠাতে বাধ্য হয়েছে কারণ আইনি আর কোনো উপায় ছিল না এবং তিনি গুরুতর অসুস্থ ছিলেন। তিনি অসুস্থ ছিলেন, ঠিক আছে, কিন্তু ওইটা একটা সমঝোতার ফল ছিল আর কি, যে তিনি আর দেশে আসবেন না, রাজনীতি করবেন না, মানে তাদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করার যে প্রক্রিয়া ছিল একাগ্র সরকারের সময়, তার অংশ হিসেবে তাকে পাঠানো হয়েছিল প্যারোলে। এবং প্যারোলে কি আজীবন থাকতে পারে, এত বছর ধরে কিভাবে আছে, আর তিনি এখন কোন স্ট্যাটাস নিয়ে লন্ডনে আছেন সেটাও কিন্তু আমরা স্পষ্ট না, দলের পক্ষ থেকে বলা হয় না, কিন্তু এটা ধারণা করা যায়, বোঝা যায়, এবং নানান সূত্রে যেগুলো জানা যায়, নিশ্চয়ই তিনি সেখানে এক ধরনের রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, যার কারণে তিনি এত বছর ধরে থাকতে পারছেন। আবার সরকার তাকে নিয়ে আসতে চায়, দণ্ড কার্যকর করতে চায়, সেটি নিয়েও কিন্তু অনেক আইনি জটিলতা, কূটনৈতিক জটিলতা আছে। যদি সে রাজনৈতিক আশ্রিত হয়ে থাকেন, তাহলে ইংল্যান্ড কেন তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে, সেটা অন্য কথা। আর উনি সুস্থ হন নাই বলে ফিরতে পারেন না, এটাও একটা রাজনৈতিক বক্তব্য। 4-5 বছর নিশ্চয়ই তার অবস্থার উন্নতি হয়েছে, যে অবস্থায় গিয়েছিলেন সেরকমটা নাই, কিন্তু অসুস্থতার জন্য ফিরতে পারেন না তা না, বিষয়টা তো আসলে পুরোটাই রাজনৈতিক। উনি কেন ফিরবেন, রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, ফিরলে পরে তার কি হবে, দণ্ড কার্যকরিতা ইত্যাদি। আবার বললাম যে যদি রাজনৈতিকভাবে আশ্রিত থেকে থাকেন, তাহলে ফেরাতে পারবেন কিনা সরকার বাধ্য করে, সেটা নিয়ে প্রশ্ন আছে। এগুলো মুখরোচক কথাবার্তা রাজনীতিতে বলার জন্য। আচ্ছা, প্যারোলের কথা বাদ দেন, এখন বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি নেবেন কি নেবেন না, এখানে তো 3টে অপশন। একটা হচ্ছে বিএনপির কথাই বলি, একটা হচ্ছে আইনি লড়াইয়ের মাধ্যমে, মানে আদালতের মাধ্যমে জামিন নিয়ে তিনি মুক্ত হবেন অথবা নির্দোষ প্রমাণ হবেন। দ্বিতীয়ত হচ্ছে যে সরকারকে বাধ্য করা হবে আন্দোলনের মাধ্যমে। আর তৃতীয়ত হচ্ছে প্যারোলের মাধ্যমে। এখন প্যারোলের জন্য তাকে অ্যাপ্লাই করতে হবে অথবা সরকার দিতে হবে। এটা আমি স্পষ্ট হলাম না জনাবদের কথায়ও। প্যারোল কি যিনি যার দরকার তিনি অ্যাপ্লাই করলে সরকার দেবে, না সরকার মনে করলে দেবেন? তো উনি কিন্তু বলছিলেন তারেক রহমানের ক্ষেত্রে যে সরকার মনে করে পাঠিয়েছে, তার মানে সরকার মনে করলে খালেদা জিয়াকে পাঠাতে পারে, এটা কিন্তু স্পষ্ট হলো না। আসলে স্বাভাবিকভাবে যেটা হওয়া উচিত, যৌক্তিকভাবে যার দরকার আমার তিনি আবেদন করবেন, আইনমন্ত্রীও বিষয়টি বলেছেন নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে এই প্যারোলের বিষয়টা এক ধরনের সমঝোতার ফল হতে পারে। যে আলোচনাটি হচ্ছে, আমরা আওয়ামী লীগ বিএনপির পক্ষ থেকে প্রকাশ্যে যা কিছু শুনছি, মানুষ একটু বিভ্রান্ত, কিন্তু এটার ভিত্তিটা কি? এমনিতে কি আলোচনা এসছে, নাকি কিছু একটা আছে, কিছু একটা থাকতে পারে? আমি আসলে একটা বিরতির সময় বিরতিতে যাব, তবে আমি এই প্রশ্নটি করেই যেতে চাই আপনাদের দুজনের কাছে। আসলে এখন কি নিয়ে সমঝোতা বেগম জিয়ার সাথে, মানে সমঝোতার বিষয়টি বারবার আসছে, শর্ত কি সমঝোতা? নিশ্চয়ই নাজমুল আশরাফ, আমি একটা বিরতি নিয়ে ফিরি, দর্শক থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। নাজমুল আশরাফ, আপনি বলছিলেন, আমি আপনাকে থামিয়ে বিরতিতে গিয়েছিলাম। যে প্যারোলের বিষয়টা, এখন সব নেতারাই কিন্তু খালেদা জিয়াকে কোট করে তার বরাত দিয়ে বলছেন যে তিনি প্যারোল চান না, তিনি আইনি প্রক্রিয়ায় বেরোতে চান। উনি কি বলছেন আমরা জানি না। এখন মির্জা ফখরুল আজকে প্যারোল সম্পর্কে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি প্রথম বললেন এই বিষয় নিয়ে খুব একটা আলোচনা হয়নি, বলে একটু থামলেন, তারপরে বলে না আলোচনা হয়নি। মানে খুব একটা আলোচনা হয়নি, মানে একটু আলোচনা হয়েছে। আর খুব একটা আলোচনা হয়নি বলার পরে হয়তো একটু ভেবেছেন যে তাহলে কিছুটা আলোচনার কথা যদি আবার পাল্টা প্রশ্ন করে, তখন বলছেন আলোচনা হয়নি। তো আলোচনা কি হচ্ছে না হচ্ছে, উনি কি চান না চান আমরা এগুলো বলতে পারবো না। কিন্তু এই জামিনে মুক্তির ক্ষেত্রে আপনার খন্দকার মাহবুব হোসেন বলছেন যে সরকারের সহযোগিতা ছাড়া জামিনে মুক্তি সম্ভব না। আচ্ছা, সরকারের সহযোগিতা ছাড়া জামিনে মুক্তি সম্ভব না, তারপরে আপনি আন্দোলন করে মুক্ত করা যাচ্ছে না, প্যারোল আপনারা চান না, তাহলে মুক্ত হওয়ার কথা কেন বলেন? আর কি উপায় আছে মুক্ত হওয়ার? পালিয়ে যাওয়া জেলখানা থেকে? জি, মোস্তফা ফিরোজ, এই বিষয়ে কি বলবেন? আসলে আর কি উপায় আছে মুক্ত হওয়ার? আন্দোলনের প্রসঙ্গে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আজকেও বলেছেন আন্দোলনের বিষয়টিতে, যে না আন্দোলনে না, আমি মনে করি যে এটা যদি সরকার যদি বিবেচনা করেন যে তার বয়স এবং তার বর্তমান অসুস্থতা, এগুলোকে যদি বিবেচনা করেন, তাহলে জামিনের যদি বিরোধিতা না করেন, তাহলে তিনি যেই মামলাগুলো আছে, তার মূল মামলায় তো জামিন আছে, তার যে ছোটখাটো যেগুলি আছে এবং বড় একটা মামলা যেটা বড় নাশকতার, এটা ছিল কুমিল্লায়, ওটাতেও জামিন হয়ে গেছে, আর 2টা আছে মাত্র, আর ওই 2টা খুব ছোটখাটো। তো ওইগুলি যদি বিরোধিতা না করে তাহলে কিন্তু জামিন পান। যদি জামিন পেয়ে বরং তখন যদি চিকিৎসার জন্য যান দেশে নিক বা, এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে থাকাটা ভালো। কারণ এটা যে তারেক রহমানের বিষয়টা যেটা আপনি আলাপ করছিলেন, এটা তো আমাদের জন্য ভালো কোনো উদাহরণ না। প্যারোলটা এক অর্থে যে ধরেন, মানে তারেক রহমানের বিষয়টা আমি ওই সময়ের প্রেক্ষাপটটা আমি করতে চাই না। তো ওটা তো সবাই জানে যে এটা একটা সমঝোতা ছিল, এটা মুসলেকা দিয়ে গিয়েছিলেন যে তিনি আর রাজনীতি করবেন না।
কিন্তু বেগম খালেদা জিয়া আবার এই মাত্রার রাজনীতিকদের প্যারোলে এইরকম কিছু তো শর্ত দিতেই হবে যে তিনি যদি মুক্ত হন তাহলে এই সময়ের মধ্যে তিনি রাজনৈতিক কোনো কথাবার্তা বলতে পারবেন না, কোনো দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না, এগুলো থাকবেই। একটা ফর্মেটি আছে প্রশাসনিক, এখানে একটা ফর্মেটি, ওই ফর্মেটে সই করতে হবে, শর্ত সাপেক্ষ হবে। তো সেই শর্ত সাপেক্ষটাতে বেগম খালেদা জিয়ার জন্য এটা সম্মানজনক হবে না। তো যেটা সম্মানজনক হবে, যেটা আইনি প্রক্রিয়া, আপনার কি মনে হয় আসলে সরকারের কাছ থেকে কি শর্ত থাকতে পারে, কি সমঝোতা থাকতে পারে এই মুহূর্তে? ওই যে ওই প্যারোল যদি হয় তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক ভাবে একটু পলিটিক্যালি একটু উইন করে সরকার, যে তিনি শর্ত দিয়েছেন, অর্থাৎ সমঝোতা করছেন, তিনি মুসলেকা দিয়েছেন বা সই করেছেন, তার মানে আপনার কি মনে হয় যে প্যারোল চাওয়াটা একটা মানে রাজনৈতিকভাবে একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে? প্রেস্টিজ ইস্যু ব্যাপার, বড় ধরনের প্রেস্টিজ ইস্যু। কারণ বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনার মতন এই মাত্রার রাজনীতিকদের বা যে কোনো রাজনীতিকদের জন্যই প্যারোলে মুক্তি পাওয়ার চেয়ে আইনগত প্রক্রিয়ায় জামিনে মুক্তি পাওয়াটা অনেক বেশি সম্মানজনক। প্যারোলটা কোনোভাবেই এটা হয় না। প্যারোলটা বললাম তো, প্যারোলের যে নজির আমাদের দেশে আছে, সেই ক্ষেত্রে এই যে নিকট আত্মীয় মারা গেলে সাময়িক সময়ের জন্য হলো মানে মুক্ত পাওয়া এবং তিনি আবার বের হয়ে আসবেন। কিন্তু ধরেন এখন প্যারোল যদি হয়, প্যারোলে মুক্তি পেলেন, তারপরে উনি চিকিৎসার জন্য গেলেন, তারপর আবার ফিরলেন না, তাহলে পার্থক্যটা কি? যেই তারেক রহমানের সাথে বেগম খালেদা জিয়ার তার পার্থক্য থাকলো না, একই রকমই তো বিষয়টা হলো। এবং সরকার তো তখন বলতে পারবে যে তিনি প্যারোলের চুক্তি ভঙ্গ করে তিনি মুসলেকা দিয়ে ফিরবেন না কেন, মানে ফিরবেন না কেন? বিএনপির দিক দিয়ে যেটা দাবি তারা বলছে যে এটা তার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো জামিন পেয়ে যদি তিনি তাহলে তো সেই তার চিকিৎসা হোক দেশে বা বিদেশে সেটা পেতে পারেন। তো যেখানে যিনি জামিন পাবেন তিনি সেখানে প্যারোল নেবেন কেন? প্যারোলটা তো কোনো ভালো টার্ম না এবং কখন হইতেও পারে না। যেমন প্যারোল নিয়ে তো তারেক রহমানের বিষয়টা তো সমালোচিত হচ্ছে তো, যে তিনি প্যারোলে তিনি রাজনীতি করবেন না বলে গেছেন, এখন যে তিনি সবার সমাবেশ রাজনৈতিক বক্তব্য বিবৃতি কর্মকাণ্ড চালাচ্ছেন, এই কারণে তো সমালোচনা করা হচ্ছে। তো একই সমালোচনাটা কি বেগম খালেদা জিয়াও বহন করবেন? সুতরাং যেখানে উনি যেহেতু আইনগত প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়ার মধ্যে চলে গেছেন, সেখানে একমাত্র তার সুযোগ আছে জামিন পাওয়া। মানে প্যারোলের নজির তারেক রহমানের কারণে খারাপ হয়ে গেছে, এখন আর প্যারোলটা নেওয়া খুব মানে রাজনৈতিকভাবে প্যারোলের মধ্যে মানে অসম্মানের কি আছে? এটা তো একটা আইনগত বিধানের মাধ্যমে হয়, যেটা বলছিলেন যে নজির হচ্ছে যে মানবিক কারণে দেওয়া হচ্ছে, কেউ মারা গেলে ইত্যাদি। এখন তারেক রহমানের বিষয়টা তখনকার বাস্তবতা, তখনকার সরকার, তখনকার বিএনপির অবস্থা সবকিছু মিলে যা হয়েছে, এটা প্যারোলে ভালো উদাহরণ না। কিন্তু প্যারোলের চাইতে অসুবিধাটা কি? এবং তার স্বাস্থ্যগত কারণে না, আমি বলছি যে খালেদা জিয়া তার স্বাস্থ্যগত কারণে চিকিৎসার স্বার্থে দেশে বা বিদেশে প্যারোলে মুক্তি দিলে আমি অসম্মানের কি আছে? সরকারের সিদ্ধান্তের জন্য যে খালেদা জিয়া আবেদন করেননি তা তো না। যেমন বিএসএমএমইউতে চিকিৎসার যখন বলা হয়েছে তখন বলেছেন যে তিনি ইউনাইটেডে করাতে চান। তো এখানেও তো এটি সরকারেরই সিদ্ধান্ত ছিল, এবং তার প্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত। কিন্তু প্যারোলের বিষয়টা তো ওনাদেরকে চাইতে হবে। এখন আনুষ্ঠানিকভাবে চেয়েছে বলতে আমরা জানি না, বিএনপি তো সেটা স্বীকার করছে না। ফলে না চাইলে তারেক রহমান, এটা তো আজব ব্যাপার, কারণ ওই সময় তো কোনো আইন কারণে বালাই ছিল না, অনেক কিছু হয়েছে গায়ের জোরে, অস্ত্রের জোরে। তো সেই জায়গায় বলছি যে খালেদা জিয়ার বিষয়টা তো সরকার স্বেচ্ছায় দিতে পারবে না, তাকে চাইতে হবে। আর এই চাওয়ার মাধ্যমে আপনি প্যারোলের মাধ্যমে অথবা জামিনের মাধ্যমে মুক্ত, দুটার জন্য কিন্তু সমঝোতা দরকার। এবং এটা আমরা জানি যে আইনগতভাবেই, যেটা দিভাই বললেন, যে আইনগতভাবেই ওনার জামিনের বিরোধিতা যদি না করে সরকার পক্ষ, অ্যাটর্নি জেনারেল বা তার অফিস, তাহলে তিনি পেয়ে যাবেন। ওইটা একটা সমঝোতার ব্যাপার, না হলে তো তার আইনগতভাবে সেটাকে আটকাবেনি, এবং এভাবে আটকে আছেন। ফলে আপনি প্যারোলে হোক আর চিকিৎসার জন্য আপনার জামিনে হোক না কেন, সেটি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া হয়, তাহলে কিন্তু দিবা যেটা বললো অন্য ইঙ্গিত বহন করে। সেটি কি সরকারের সাথে সমঝোতা করবেন খালেদা জিয়া বা তার দল? তাহলে তো তারেক রহমানের ভাগ্য বরণ করতে হবে। আর আপনি বলছেন যে তাহলে এখন সমঝোতার আর কি উপায় থাকতে পারে? মানে ১/১১ সরকারের মতো বিদেশ পাঠিয়ে দিয়ে একটা দলের শীর্ষ পর্যায়ে তাকে নাই করে ফেলবে, এটা আমি মনে করি না। কিন্তু সমঝোতা যেটা হতে পারে, তার বয়স হচ্ছে, তার অসুস্থতা আছে, জেলখানায় থাকা অবস্থায় অনেক রকমের সমস্যা হচ্ছে, এটা নিয়ে রাজনীতি হচ্ছে, ফলে একটা ঝুঁকিও তো থাকে। সেই কারণে তিনি নিরাপদে তার দায়িত্বে মুক্ত থাকলেন, সরকারের একটা টেনশন কমলো, এবং বিএনপি এটা নিয়ে বাড়াবাড়ি করবে না, বা উনি বেরিয়ে এসে সক্রিয়ভাবে রাজনীতি করে নেতৃত্ব দিয়ে আবার চাঙ্গা করবেন না, এগুলো নিয়ে বোঝাপড়া হতে পারে। এবং সেই জায়গায় দুপক্ষেরই একটা স্বস্তি থাকলো। সরকারের মধ্যেও তো মানে এই বিষয়ে ভিন্ন মত আছে, ভিন্ন মত মানে প্রকাশ্যে মত আবেদন তো ভিন্ন ভিন্নই, তারপর দেয়া যাবে, জোর করে দেওয়ার সুযোগ নাই, আবেদন করতে হবে। এটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আবেদন পেলে বিবেচনা করব, কিন্তু আমরা কোনো আবেদন পাইনি। এটি রাজনৈতিক সিদ্ধান্ত না, আইনি। সেই আবেদনটা তো আদালতই তারা করছেন তার জামিনের জন্য। সরকার যদি চানি যে না ঠিক আছে, তাকে মানে প্যারোলে যদি আবেদন করা হয় সেটা মঞ্জুর করা হবে, তাহলে যেহেতু আইন আদালত আছে, সেই
আইন আদালতে তাহলে সে জামিন আবেদন করলে জামিনটা দেওয়া হোক, জামিনটা দেওয়া হলে তো তিনি মুক্ত থেকে তার মতন করে চিকিৎসা নিতে পারেন। আর প্যারোলটা যদি নাজমুল সাহেব যেটা বলছেন যে প্যারোলটা যদি মানে অসম্মানজনক না হয় তাহলে বলুক যে না প্যারোলটা জামিনের চেয়েও সম্মানজনক, এই মর্মে যদি একটা ডিক্লারেশন যদি দেওয়া হয় তাহলে আমি মনে করি আসলে আমি মনে করি যদি প্যারোল যদি অসম্মানজনক না হোক, আমি একটু বলি প্যারোলটা যদি অসম্মানজনক না হোক, আমি মনে করি যে কোনো প্রক্রিয়ায় মানে খালেদা জিয়ার হলো চিকিৎসাটা হওয়া দরকার এবং মুক্ত হয়ে একদম পরিপূর্ণ একটা চিকিৎসা দেশেও বিদেশেও হওয়া দরকার। সেই ক্ষেত্রে জামিন হইতে পারে, প্যারোল হইতে পারে। আমি বলছি বিএনপি চাচ্ছে জামিনটা, প্যারোলটাকে তাকে অসম্মানজনক তারা মনে করছে। তো প্যারোলটা যে অসম্মানজনক না সেই মর্মে সরকার একটা যদি বলে যে না প্যারোলটা জামিনের চেয়েও কোনো ক্ষেত্রে সম্মানজনক না, না সেটাই বলছে না, যে কনফিউশনটার কারণে যে কনফিউশনের কারণে বিএনপি বলছে যে না প্যারোল না, প্যারোল কেন, প্যারোল মানে খারাপ জিনিস হিসেবে আখ্যায়িত হয়েছে, তাহলে সরকার বলুক যে প্যারোলটা সম্মানজনক। খারাপ নাকি ভালো সেই বিতর্ক নিশ্চয়ই যদি কোনো সমাধান হয় সেটা নিয়ে আমাদের কথা হবে। বিরতিতে যাচ্ছি, অনলাইনের খবর নিয়ে ফিরবো। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। দেখে নিয়ে অনলাইনে সবশেষ কি খবর আছে bdnews24.com। নুসরাতের ভিডিও, ওসি মুআজ্জেমের বিরুদ্ধে মামলা, নুসরাতের বাবা মাকে প্রধানমন্ত্রী সান্ত্বনা, শীর্ষ খবরে দেখছি। স্পটলাইটে দেখছি নুসরাতের ভাইকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী। নুসরাতকে ঘিরেই অনেকগুলো খবর, কিন্তু আমরা কথা বলতে চাই এই প্রসঙ্গটি নিয়ে যে নুসরাতের ভিডিও ধারণ করায় ওসি মুআজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে এবং তাকে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলাটি চলছে। জনাব মোস্তফা ফিরোজ, ওসির কথা বলছেন না, সেটা তো বটে। এটা তো আমি মনে করি যে এইটাও একটা ধরনের পক্ষপাতিত্ব হয়েছে তার ব্যাপারে। এখানে যে তার এই ধরনের ঘটনাটা অন্য কেউ যদি নাগরিকটা ঘটাতো কিন্তু সাথে সাথে কিন্তু তাকে অ্যারেস্ট করে জেলে পোরা হতো, কিন্তু পুরো বিষয়টাকে অ্যাভয়েড করে তাকে জাস্ট ওই 8-10টা যেমন ক্লোজ একটা বেশ টার্ম আছে, প্রত্যাহার ক্লোজ করে এক জায়গায় রাখা হয়, পরে আবার দেখা যায় এবং কোনো ক্ষেত্রে আবার দেখা যায় যে অভিযুক্তরা এই পুলিশ অফিসাররা আবার আরও বরং প্রাইস পোস্টিং পেয়ে যায়। তো এটার ক্ষেত্রে যেমন একটা গুরুত্ব সহকারে যেমন সিভিল অনেকজনকে যেভাবে অ্যারেস্ট করা হলো, যেখানে আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি লেভেলের সোনাগাজী থানা আওয়ামী লীগের তারা যেমন পার পেল না, তো সেই ক্ষেত্রে উনি ওসি সাহেব যেহেতু নিজে একেবারে এটার সঙ্গে যুক্ত এবং তার কাছে অভিযোগ দেওয়ার পরে সে আবার ভিডিও ধারণ করছে, এটা যেখানে তার এখতিয়ার নাই, একটা হলো আইনেরও লঙ্ঘন করলো, আবার হচ্ছে যে ডিজিটাল যে সিকিউরিটি আইন সেটাও লঙ্ঘন করলো। তাহলে সেই দুই লঙ্ঘনের ব্যাপারে এটাও কি তদন্ত হবে? তাহলে তদন্ত সবাইকে ছেড়ে দেন, বাকি যারা অ্যারেস্ট করছে সবাইকে ছেড়ে দিয়ে তদন্ত করতে থাকেন। মানে ওসি সাহেবকে যদি অন্যদের মতন যদি হেফাজতে না নেওয়া যায় তাহলে অন্যদেরও তো সম্মান আছে, তাহলে সবার ক্ষেত্রেই আইন সমান হোক। উনি বাইরে কিভাবে আছেন? এর চেয়েও তো ছোটোখাটো অনেক বিষয়গুলো নিয়ে তো মানে অ্যারেস্ট করে একেবারে জেলের মধ্যে পুরে নন ভেলেবল একটা ধারা দিতে তো সমস্যা হয় না। এই ক্ষেত্রে সমস্যাটা হলো কেন? কারণ এই প্রক্রিয়ায় অর্থাৎ তার যেমন অ্যাক্টিভ একটা রোল যদি থাকতো, সব বাদ দেন যে তার পক্ষে কেন নামে নেই সমাজ, নামে নেই কেন রাজনৈতিক দল, সুশীল সমাজ, তার শিক্ষার্থীরা কেন নামলো না ভিকটিমের পক্ষে, কিন্তু উনি তো আইনের রক্ষক। ওনার কাছে যখন নাকি ঘটনার এমন ডিলেও করেনি, কিন্তু তার পরিবার দেখলেন যেদিন ঘটছে সম্ভবত তার পরের দিন 26 তারিখে ঘটনা, 27 তারিখে কিন্তু তার মা মামলা করছে। তার মামলা দেওয়ার সাথে সাথে তো তার অ্যাক্টিভ একটা রোল দরকার ছিল, সেই রোলটা কোথায়? সেই রোলটা নেই, বরং এটা নিয়ে তো অনেক 9-6 খেলা খেললো। খুবই সেনসিটিভ হয়ে যাওয়ার কারণেই হয়তো এবং এই ঘটনা আমি তো বলি মনে করি যে এই 9-6 করার কারণে অপরাধীরা মানে আরো আশকারা পেয়ে হত্যাকাণ্ড সংঘটিত করতে পারছে। শুরু থেকেই যদি ওসি সাহেব খুব সক্রিয় ভূমিকা নিত তাহলে এই দুঃখ মানে এই দায় পুলিশ এড়াতে পারে না। জনাব নাজমুল আশরাফ, আপনার কি মনে হয় যে এখন মুআজ্জেমের বিরুদ্ধে মামলা হচ্ছে, আসলে এখানে ব্যবস্থা নেওয়া যাবে? কারণ আমরা মানে সবসময় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রত্যাহার করতেই দেখি। এর আগেও এই ওসি মুআজ্জেমকেও ঘুষ কেলেঙ্কারির জন্য ছাগলনাইয়া থেকে প্রত্যাহার করা হয়েছিল। জি, ওসি মুআজ্জেম হোসেন এই নুসরাত হত্যাকাণ্ডের প্রধান আসামি হওয়া উচিত। কেন আমি বলি, কারণ নুসরাত প্রথম তার কাছে গেছিল অভিযোগ নিয়ে, সে কোনো ব্যবস্থা নেয় নাই, না নেওয়ার কারণে ঘটনাক্রমে গিয়ে তাকে প্রাণ দিতে হলো, এটাও তার প্রথম অপরাধ। দ্বিতীয়ত, সে বেআইনিভাবে তার ইন্টারভিউ করেছে এবং তাকে নানানভাবে হ্যারাস করার চেষ্টা করেছে ইন্টারভিউর নামে, দ্বিতীয় অপরাধ। তৃতীয় হচ্ছে এই ইন্টারভিউ সে আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এখন তৃতীয় অপরাধের জন্য আপনি তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করলেন, তার মানে হচ্ছে তার প্রথম দুটি অপরাধ কোথায় যাবে?
যেখানে আওয়ামী লীগের নেতারা বাদ পড়ছেন না, তাদেরকে ছাড়া হচ্ছে না, সেখানে এই ওসি সাহেবকে জামাই আদর করে আপনি কি বলে রেখে দিলেন, তার বিরুদ্ধে একটা হালকা অপরাধে মামলা দিলেন। তার মানে কি পুলিশ কি আওয়ামী লীগের চেয়ে সরকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী? এই পুলিশের উৎস কি? এবং ওই যে না না ওই যে ধর্ষক মূল লোকাল আওয়ামী লীগের থানা পুলিশ প্রশাসন তাকে রক্ষা করা, তার অপরাধের পক্ষ নেওয়ার যত শেষ করতে হচ্ছে আজকের সংবাদ সম্প্রসারণ। দর্শক ভালো থাকুন।